হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেম্বার সানা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই ওয়েলকাম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অত্যন্ত প্রয়োজনীয় একটি মশলা, যে মশলাটা আমাদের প্রত্যেক গৃহিণী রান্নার কাজের ব্যবহার করতে হয়। আর এই মশলা যদি আমরা ডিপ ফ্রিজে রাখি তাহলে অত্যন্ত শক্ত হয়ে যায়, সেজন্য আমার রান্না অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য আপনাদের সাথে এটা কীভাবে প্রসেস করতে শেয়ার করবো। দেখেন, এটা হচ্ছে আদা গাছ। আমি আদা রসুন জিরা কীভাবে সংগ্রহ করতে হয় সেটা দেখাবো। আর এটা হচ্ছে ছোট্ট আদা গাছ। এখান থেকে আমি আদা সংগ্রহ করে এই আদাগুলো আমি কীভাবে প্রসেসিং করে রেখে দিই এবং রান্নার সময় চটজলদি রান্না করতে পারি, সেই বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো। তো আদা গাছ থেকে আমি আদা কীভাবে তুলছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমার বাড়ির আদা। আর এখান থেকে আমি আদা তুলে এটা প্রসেসিং করে রেখে দিই। তো এই দেখেন অনেক আদা হয়েছে, আর অনেকগুলো আদা আমি আজকে প্রায় অনেকগুলো আদা তুলে নিব, আর এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো আদাগুলো প্রথমে আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, এবং খোসা ছাড়ানোর পরে ভালোভাবে কেটে কুচি কুচি করে নেব। কারণ একটু কুচি কুচি করে নিলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আপনি যদি আমার এই নিত্য নতুন উপায়গুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে দেখতে পারেন। একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, কারণ ফার্স্ট ব্লগে আপনার একটা লাইকই পারে আমার চ্যানেলটাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যেতে। আর এদিকে আমি মশলাগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে সংরক্ষণ করলে এই মশলাগুলো ফ্রিজে জমে যাবে না। আর এই যে একটু ব্লেন্ড করার সময় একটু পানি বের হয়েছে মশলা থেকে, সেই পানিটা আমি ওই পরবর্তী মশলার জন্য অ্যাড করে দিলাম। তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আপনাদের সাথে অবশ্যই থাকবো। আর আপনারা যদি আমাকে বন্ধু হিসেবে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমি রসুনগুলা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সেগুলো ব্লেন্ড করে নেব। আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরকে আমি প্রমাণসহ দেখিয়ে দিব কিভাবে এই এই পদ্ধতিতে মশলা রেখে দিলে মশলার ডিপ ফ্রিজে বরফ হয়ে যাবে না, এবং যখন তখন রান্নার কাজে আমরা এই মশলাটা ব্যবহার করতে পারবো। তো এদিকে আমার রসুনটাও ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আমার প্রথম ব্লকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আপনারা আমাকে নিরাশায়িত করবেন না, কারণ আপনাদের উৎসাহ দিলে আমার ব্লগ বানাতে খুব ভালো লাগবে। কারণ যারা ব্লগ বানায় তাদের অনেক কষ্ট হয়ে যায়, তাদের উৎসাহ দিতে পারলে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এদিকে আমি কী কী উপকরণ লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ নিয়ে নিচ্ছি, এবং আমরা যে রেগুলার তেল ব্যবহার করি আর সেই তেল নিয়ে নিয়েছি। আমি এদিকে মশলাগুলো আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। আমি আপনাদের প্রমাণ দেখাবো বলে একটা ছোটো বাটিতে শুধু আদা এবং রসুন পেস্টটা নিয়ে নিব, আর অন্য যার একটা বাটি আছে সেই বাটির মধ্যে আমি আমার যে টেকনিকের জন্য যে লবণ এবং তেল একত্র করে নিব সেটা আলাদাভাবে দেখাবো। এটা আমার প্রথম ব্লগ, অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের বোন হিসেবে আমাকে আপনাদের পাশে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের উৎসাহ এবং আপনাদের আগ্রহ, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকবো আমি। তো এদিকে আমার মশলাগুলো মিশানো হয়ে গেছে। আমি এই যে ছোটো যে বাটিটা নিয়েছি তার মধ্যে আমি রসুন পেস্ট এবং আদা পেস্টটা নিয়ে নিয়েছি। আর ওই যে বড় বাটিটা আছে এর মধ্যে আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট ছাড়া এখানে লবণ এবং যে রেগুলার যে খাবার তেল ব্যবহার করি সেটা আমি এখানে অ্যাড করব। লবণের পরিমাণ হচ্ছে আপনার আদার অনুযায়ী 2 চামচ, এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা বেশি হলেও কোনো সমস্যা নেই, তেল তো আমরা খাবার মধ্যে খেয়ে থাকি। কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যদি এই মশলা ব্যবহার করেন খাবারের মধ্যে তাহলে লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য রান্নার সময় একটু অল্প অল্প একটু কম পরিমাণে লবণ দিতে হবে, তারপরে দেখে শুনে আবার লবণ অ্যাড করা যাবে। তো আমি এদিকে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ পেস্টটার মধ্যে লবণ এবং তেল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটা 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার পরে আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে। আমার এই চ্যানেলটা 0 সাবস্ক্রাইব থেকে শুরু করেছি। আপনারা যে প্রথমে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর প্রথমবার দিতে না পারলেও যে কোনোবার আপনি যখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখনই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আসলেও আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের ভালোবাসা আমাকে এই ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এদিকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা
দুইটাই একাত্র রেখেছি, এভাবে রেখে দিয়েছিলাম। আর আপনাদের 24 ঘন্টা পর বের করে দেখাবো যে কী অবস্থাটা হয়েছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথম ভিডিও, প্রথম সব কিছু কিন্তু অন্যরকম লাগে। আসলে মানুষের মনে অনেক আশা থাকে, এই আশা কিন্তু একা পূরণ করা সম্ভব না, সবার সহযোগিতা আমার এই আশাটা পূরণ করতে হবে। তো এদিকে দেখেন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন আদাটা অনেকটা শক্ত হয়েছে। আমি একটা স্টিলের চামচ দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা দাগ পড়ে যাচ্ছে, কিন্তু অনেক শক্ত। আর এদিকে দেখেন উপর দিয়ে বরফ জমে গেছি। আর এদিকে আমি যে বাটারটার মধ্যে যে পেস্টটার মধ্যে যে তেল এবং লবণ দিয়েছিলাম, এই পেস্টটার অবস্থাকে দেখেন, আদা পেস্টের অবস্থা এখন দেখেন চামচ দিয়ে করছি, একটু ডেবে ডেবে যাচ্ছে। এদিকে ওদের সব দিকে পুরোটাই সব দিকে একই ভাব হয়েছে, কোনো জমাট বাঁধেনি। এই দেখেন আমি এখানে তুলে নিচ্ছি, একদম আইসক্রিম যেরকম জমে গিয়েছে না, ঠিক ওই রকম আইসক্রিমের মতো জমাট হয়েছে। দেখেন কতটা সুন্দর। আর যখন তখন রান্নার সময় এটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। এই পদ্ধতিটা ব্যবহার করলে আসলেও যে কোনো রান্নায় করা যায়। আমরা মহিলারা অনেক সময় অলসতা করে মশলা দিতে চাই না, বা অনেক সময় তাড়াতাড়ি করার সময় মশলা দেওয়া হয়ে যায় না। দেখেন কত সুন্দর হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা যদি রান্না করেন অবশ্যই আপনাদের উপকার হবে। আর এদিকে দেখেন আমি স্টিলের চামচ দিয়ে দাগ টেনে নিচ্ছি, দেখেন এই যে কতটা শক্ত হয়ে গেছে। আর এই রকম মশলা যদি আমরা ব্যবহার করতে চাই, তা অনেক বেশ কিছুক্ষণ আগে থেকে বের করে রাখতে হয়, কিন্তু এই অবস্থায় যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে আর বেশ কিছু আগে থেকে বের করে রাখতে হবে না। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক এই কামনা করি। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন প্রথম ব্লগ দিচ্ছি, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি, এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মেম্বার শাহনাজের পক্ষে থাকার অনুরোধ জানিয়ে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আপনারা অবশ্যই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করি। সবাই আমাকে একটু উৎসাহ দিবেন, সবার উৎসাহ এবং সহযোগিতা। আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।